বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 সালের 63 নম্বর আইন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 সালের 63 নম্বর আইন। প্রথমে শিরোনাম বলবো 25 পর্যন্ত। আজ আমরা 26 থেকে আবার নতুন আলোচনা করব যতদূর সম্ভব করা যায়। তাহলে প্রথমে শিরোনাম বলবো। প্রথম হলো শিরোনাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 সালের 63 নম্বর আইন। প্রথম এক হচ্ছে এই 63 নম্বর এক হচ্ছে শিরোনাম বা প্রবর্তন। এক হলো শিরোনাম বা প্রবর্তন। দুই হচ্ছে সংজ্ঞা। দুই হচ্ছে সংজ্ঞা অ্যাগনিস্ট। দুইয়ের দুই অ্যাগনিস্ট। দুইয়ের দুই অ্যাগনিস্ট অ্যাগনিস্ট। দুইয়ের চার হচ্ছে মাদক অ্যালকোহল। দুইয়ের পাঁচ হচ্ছে দুইয়ের চার হচ্ছে অ্যালকালয়েড। অ্যালকালয়েড দুইয়ের চার হচ্ছে অ্যালকালয়েড। অ্যালকালয়েড দুইয়ের চার হচ্ছে অ্যালকালয়েড। দুইয়ের চার অ্যালকালয়েড। দুইয়ের পাঁচ অ্যালকোহল। দুইয়ের পাঁচ অ্যালকোহল। অ্যালকোহল সংজ্ঞা এর ব্যাখ্যা মাদকদ্রব্য আইনে প্রথম ক্লাসে করছিলাম। অ্যালকোহল দুইয়ের পাঁচ অ্যালকোহল। দুইয়ের পাঁচ অ্যালকোহল। দুইয়ের ছয় আইসোমার। দুইয়ের ছয় আইসোমার। দুইয়ের ছয় আইসোমার। আইসোমার। দুইয়ের আট ওয়াশ বা বাংলা মদ। ওয়াশ বা বাংলা মদ। ওয়াশ কিন্তু এমনি ওয়াশ না, যেটা আমাদের ওষুধ খাওয়ার পর ওয়াশ করে উঠানো, এটা বাংলা মদ বলা হয় অনেক সময়। নয় হচ্ছে মাদকের শ্রেণী বিভাগ। নয় হচ্ছে মাদকের শ্রেণী বিভাগ। মাদক তিন শ্রেণীর হয়: ক শ্রেণীর, খ শ্রেণীর, গ শ্রেণীর। তারপরে মাদক দ্রব্যের 11 হচ্ছে চাষাবাদ। 11 হচ্ছে চাষাবাদ। তারপরে মাদক দ্রব্য আইনের হচ্ছে 24 হচ্ছে লেগে বিয়ার। 24 হচ্ছে লেগে বিয়ার। 24 হচ্ছে বিয়ার। 25 হচ্ছে বিওয়ারি। 25 হচ্ছে বিওয়ারি। মাদক দ্রব্যের 25, দুইয়ের 25 বিওয়ারি সংজ্ঞা। বিওয়ারি এটা গুরুত্বপূর্ণ তেমন কিছু না, একটু মনে রাখেন আর কি। 29 হচ্ছে মাদক দ্রব্য। 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 31 মাদক আসক্ত। 31 মাদক আসক্ত। 31 মাদক আসক্ত। 31 মাদক আসক্ত। 32 মাদক আসক্ত নিরাময় কেন্দ্র। 32 মাদক আসক্ত নিরাময় কেন্দ্র। 32 মাদক আসক্ত নিরাময় কেন্দ্র। এরপরে পড়বেন হচ্ছে ছয়। ছয় হচ্ছে মাদক দ্রব্য অধিদপ্তরের কার্যাবলী। অধিদপ্তরের কার্যাবলী মাদক দ্রব্য অধিদপ্তরের কি কি কাজ করবে সেই কার্যাবলী, এটা কোনদিন আসবেন না। তারপরে পর্ব নয়। নয় হচ্ছে অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদক দ্রব্য উৎপাদন সম্পর্কে বিধিনিষেধ। নয় হচ্ছে অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদক দ্রব্য উৎপাদন সম্পর্কে বিধিনিষেধ। অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্য উৎপাদন সম্পর্কে বিধিনিষেধ। 9-এর পরে 10। 10 হচ্ছে লেগে অ্যালকোহল উৎপাদন সম্পর্কে বিধিনিষেধ। 10 হচ্ছে অ্যালকোহল উৎপাদন সম্পর্কে বিধিনিষেধ। 10 হচ্ছে অ্যালকোহল উৎপাদন সম্পর্কে বিধিনিষেধ। 11 11 গুরুত্বপূর্ণ অ্যালকোহল পান সম্পর্কে বিধিনিষেধ। 11 অ্যালকোহল পান বা সেবন করা বা খায়। অ্যালকোহল পান সম্পর্কে বিধিনিষেধ ব্যাপক আলোচনা করছিলাম, আপনারা দেখে নিন পূর্ববর্তী ক্লাসে। তারপরে আসছে 12 মাদক দ্রব্য ব্যবস্থাপত্র সম্পর্কে বিধিনিষেধ। মাদক দ্রব্য ব্যবস্থাপত্র সম্পর্কে প্রধান সম্পর্কে বিধিনিষেধ। মাদক দ্রব্যের ব্যবস্থাপত্র সম্পর্কে বিধিনিষেধ। তারপরে 14 12 বা 13 12 পরে 13 লাইসেন্স মাদকের লাইসেন্স প্রদান। লাইসেন্স মাদকের লাইসেন্স। 13 হচ্ছে লাইসেন্স মাদকের লাইসেন্স। 14 লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ। 14 লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ। কার কার লাইসেন্স দেওয়া যাবে না এই সম্পর্কে বিধিনিষেধ। কাকে কাকে দেওয়া যায় এরকম প্রশ্ন আসলে এখান থেকে লিখবেন। 15 লাইসেন্সের শর্ত ভঙ্গের বিরুদ্ধে ব্যবস্থা। লাইসেন্সের শর্ত ভঙ্গের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায়, লাইসেন্সের শর্ত ভঙ্গ করলে অমান্য করলে কি ধরনের বিধি ব্যবস্থা আছে সেই সম্পর্কে আলোচনা। তারপরে আছে 16 লাইসেন্স বাতিল। লাইসেন্স বাতিল। লাইসেন্স বাতিল হয়
মাদকদ্রব্য অপরাধের দায়ে দণ্ডিত হলে আদালতে যখন দণ্ডিত হয় এর শিরোনাম এরকম করে পড়বেন, লাইসেন্স বাতিল। মাদকদ্রব্য অপরাধে দণ্ডিত হলে লাইসেন্স বাতিল হয়, তার বিধি ব্যবস্থা কিরকম আলোচনা করেছিলাম। 17 লাইসেন্স সাময়িকভাবে স্থগিতকরণ। লাইসেন্স সাময়িকভাবে স্থগিতকরণ, খর্বকরণ বা বন্ধ, কিছু সময়ের জন্য বন্ধ রাখে, যেটা সাময়িক সময়ের জন্য এই কাজটা করে লাইসেন্সের শর্ত লঙ্ঘন করলে। লাইসেন্সধারী ব্যক্তি মাদকের লাইসেন্স পাস পারমিটের শর্ত যদি লঙ্ঘন করে সেই ক্ষেত্রে লাইসেন্স সাময়িক সময়ের জন্য বন্ধ রাখে। 18 কতিপয় লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ। কতিপয় লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ, মাদক দ্রব্যের লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স এবং অস্ত্র আইনের লাইসেন্স। মাদকের লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স, অস্ত্র আইনের লাইসেন্স যদি ঝামেলায় পড়ে বিধিবিধান আলোচনা ছিল। 19 হলো গুরুত্বপূর্ণ ধারা, প্রশ্ন আসলে এখান থেকে আসবে। 19 100 মাদক দ্রব্যের দোকান পানশালা সাময়িক সময় বন্ধ বা স্থগিত রাখা। মাদকের দোকান পুলিশ কমিশনার কখন বন্ধ করতে পারে? 19 পুলিশ কমিশনার কখন মাদকের দোকান বা পানশালা বন্ধ করতে পারে? পুলিশ অফিসার কখন মাদকের দোকান বা পানশালা বন্ধ করতে পারে? পুলিশ সংক্রান্ত বিষয় থেকেই পুলিশের প্রশ্ন আসে। 19 দ্বারা খুবই ইম্পর্টেন্ট, বহুত ইম্পর্টেন্ট। এইগুলো ভালো করে যেটা কব সেইটা ভালো করে পড়বেন, মনে রাখবেন। আর বাকি আলোচনাগুলো এমসিকিউর জন্য। এরপরে অধ্যায় 4 মাদক দ্রব্য প্রতিরোধের ক্ষমতা সমূহ। অধ্যায় 4 মাদক দ্রব্য প্রতিরোধের ক্ষমতা সমূহ। 20 প্রবেশ প্রবেশ ইত্যাদি ক্ষমতা। প্রবেশের ক্ষমতা, তল্লাশির ক্ষমতা, তল্লাশির ক্ষমতা, প্রবেশ মানে তল্লাশির কথা বলছেন। প্রবেশের ক্ষমতা, তল্লাশির ক্ষমতা, এটা মহাপরিচালক কর্তৃক। 21 প্রকাশ্য স্থানে বা যানবাহনে মাদক দ্রব্য প্রকাশ্য স্থানে বা যানবাহনে তল্লাশি করার পদ্ধতি বা কিভাবে তল্লাশি করবেন সেই বিধিবিধান। 21 প্রকাশ্য স্থানে বা যানবাহনে মাদকদ্রব্য তল্লাশি, গ্রেপ্তার, আটক, জব্দ। তারপর আছে 22 হচ্ছে তল্লাশির পদ্ধতি। তল্লাশির পদ্ধতি ফৌজদারি কার্যবিধি 1898 সালের আইনের বিধি অনুসারেই তল্লাশি গ্রেপ্তারি কার্যক্রম চলবে। 1898 সালের সিআরপিসি ফৌজদারি কার্যবিধি আইন বা পদ্ধতিগত আইন, ওই আইনের বিধিবিধান অনুসারে তল্লাশি কার্যক্রম পরিচালিত হবে। তাহলে 22 দ্বারা হচ্ছে তল্লাশির পদ্ধতি। 22 হচ্ছে তল্লাশির পদ্ধতি। এই ধারাটা প্রত্যেক মাইনর অ্যাক্টেই থাকে। এই তল্লাশি, গ্রেপ্তার, সমন, অরেন সব ফৌজদারি কার্যবিধি 1898 সালের আইন দ্বারা হবে। এটা মুখস্থ করার কিছু নেই, খালি শুনলেন, ওটা নোট করার দরকার নেই, মনে রাখবেন শুধু এই কার্যক্রমগুলো এইভাবেই হয়। আর বেশিরভাগ আইন মাইনর অ্যাক্টে আছে তদন্তর পদ্ধতি। তদন্তর পদ্ধতি মাইনর অ্যাক্টের সংখ্যাগরিষ্ঠ আইনেই দেওয়া আছে, কিন্তু গ্রেপ্তার, তল্লাশি, সমন শুধু শিশুতে আছে। যাক, এরপরে আসতেছে লোকে 23 পরোয়ানা ব্যতিরেকে তল্লাশির ক্ষমতা। পরোয়ানা ব্যতীত তল্লাশির ক্ষমতা, বিনা পরোয়ানায় তল্লাশির ক্ষমতা। 23 পরোয়ানা ব্যতিরেকে তল্লাশির ক্ষমতা, বিনা পরোয়ানায় তল্লাশির ক্ষমতা। পরোয়ানা ব্যতিরেকে তল্লাশি, বিনা পরোয়ানায় তল্লাশির ক্ষমতা। এরপরে 24 দেহ তল্লাশি বিশেষ পরীক্ষা। দেহ তল্লাশি বা দেহের মধ্যে মাদকদ্রব্য লুকায় থাকলে তা তল্লাশি বা পরীক্ষা মাদক শরীরে যেই মানুষের হিরোইনসি বা অনেকে নেশা করে মাদকের যে পরীক্ষা নিরীক্ষা করা আপনার শরীরে বা আমার শরীরে লুকায়িত আছে বা মাদকের অস্তিত্ব বা মাদক আছে, সেটা কিভাবে পরীক্ষা করবে সেই সম্পর্কে বলছে দেহ তল্লাশির বিশেষ পরীক্ষা। এরপর আছে 25 আটক সম্পর্কে ঊর্ধ্বতন কর্মকর্তা। মাদক দ্রব্য আটক সম্পর্কে ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করা। মাদক আটক বা জব্দ হলে মাদক দ্রব্য সম্পর্কে ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিতকরণ। এখন হচ্ছে 26 ধারা মাদক দ্রব্য বাজেয়াপ্তযোগ্য মাদক দ্রব্য বস্তু সম্পর্কে কিভাবে বিলি ব্যবস্থা করব সেই সম্পর্কে আলোচনা করব। কোন জিনিস বাজেয়াপ্ত হবে, কোন জিনিস বাজেয়াপ্ত হবে, কোন জিনিস বাজেয়াপ্ত হবে সেই সম্পর্কে আলোচনা করব। কোন একজনের থেকে নয়েজ আসতেছে, আপনি
চাপ দিলে মাইক্রোফোনের মতো একটা জিনিস দেখা যাবে, ওইটারে আপনি হাত দিলে লাল হবে, তখন আর আপনার কথা আসবে না। সংখ্যায় কম আছি। কোন কোন জিনিস বাজেয়াপ্ত হবে? মাদকদ্রব্য অপরাধের সংগঠনকালে, মাদকদ্রব্য অপরাধ সংগঠনকালে যদি মাদকদ্রব্য যখন কোনো অপরাধ সংগঠিত হবে, সেই অপরাধের সাথে যদি মাদকের দ্রব্যের সাথে অর্থ মানে টাকা পয়সা, দলিল, কোনো কাগজপত্র বা দলিল তো চেনেন, দলিল সাক্ষ্য আইনি বলা মানে দলিল কিন্তু যেই হাতে লেখা দলিলই দলিল না, দলিলের ব্যাপক ব্যাখ্যা আছে। আল্লাহ যে তৌফিক দেয় সাক্ষ্য আইনি যেদিন দলিল পড়াবো সেদিন সম্পর্কে বলবো। বস্তু দলিল বস্তু মানে যে কোনো বস্তু মাদক সেবন করার জন্য কঠিন, তরল, বাষ্পীয় যে কোনো একটা বস্তুই হলে হবে। তারপরে আধার, আধার হচ্ছে বাক্সকে বলা হয়, দণ্ডবিধি আইনের আধার কথা আছে, আধার ভেঙে উন্মুক্ত করা হয় মানে বাক্সকে বোঝায়। বক্স, বক্স, মরক, যা কিছু পাওয়া যাবে তা বাজেয়াপ্ত করা হবে। তাহলে মাদক দ্রব্যের কোন কোন জিনিস বাজেয়াপ্ত হবে? শুধু মাদক দ্রব্য এত সময় ধরছি, গ্রেপ্তার করছি, হেফাজতে নিছি, কিন্তু তা বাজেয়াপ্ত করা যাবে। শুধু মাদক দ্রব্যই বাজেয়াপ্ত হয় না, মাদক দ্রব্যের সাথে যে টাকা পয়সা থাকবে, যে দলিলপত্র থাকবে, যে বস্তু থাকবে, যে আধার থাকবে, যে বক্স থাকবে, যে মরক থাকবে, যা কিছুই পাওয়া যাক না কেন তা বাজেয়াপ্ত করা যাবে। এই সমস্ত জিনিস বাজেয়াপ্ত করা যাবে বা ধ্বংস করা যাবে। এই হলো ছাব্বিশের একে বলছে এগুলো বাজেয়াপ্ত করা যাবে। কোনো অবৈধ মাদকের সাথে ২ কোনো অবৈধ মাদকের সাথে যদি বৈধ মাদক থাকে, যদি কোনো অবৈধ মাদকের সাথে বৈধ মাদক পাওয়া যায় তাহলে তাও বাজেয়াপ্ত হবে। যদি কোনো বৈধ মাদকের সাথে অবৈধ মাদকও পাওয়া যায়, অবৈধ মাদকের সাথে বৈধ মাদক পাওয়া যায় তাহলে সে মাদকও বাজেয়াপ্ত হয়ে যাবে, বাজেয়াপ্ত করা যাবে। এরপরে ২ বলছে আপনার মাদক দ্রব্য লাইসেন্স আছে, পাস পারমিট আছে। মাদক দ্রব্যের ২ কি বলছে? যদি আপনার বৈধ আছে লাগে ১ বোতল মাদক বা ১ বোতল ফেন্সিডিল, ১ বোতল পুরি, ১০টা বোতল আপনার জন্য বৈধ আছে, কিন্তু আপনি ১১টা নিয়ে গেছেন, তাহলে একটা অবৈধের সাথে বাকিগুলো ওই যে বাকি যেটা আছে ওই বাকির সাথে সবগুলোই এমন হয়, শুধু বাকিটাই বাজেয়াপ্ত হবে। আর আপনার তাহলে অবৈধ মাদকের সাথে যদি বৈধ মাদক পাওয়া যায় বা বৈধ মাদকের সাথে অবৈধ যে অংশটুক সেই মাদক দ্রব্য বাজেয়াপ্ত করা হবে। ২৬-৩ যদি সরকারি কোনো যানবাহনে কোনো অপরাধ সংঘটিত হয়, খেয়াল করবেন আমাদের পুলিশের সদস্য আমরা নিচের ধাপের কনস্টেবল কিন্তু গাড়ি ঘোড়া চালাই, এছাড়া সরকারি যারা অফিস আদালতে গাড়ি চালায়, ডিসি অফিসে পুল আছে, বিভিন্ন অফিসে যারা ড্রাইভার, এরা কিন্তু গাড়ির এদের নামে থাকলেও সাহেব যখন গাড়ি থেকে নামে যাবে উক্ত গাড়িতে, এই জাতীয় গাড়িতে যদি মাদক দ্রব্য বহন করা হয়, এই সরকারি কোনো যানবাহনে, তাহলে সরকারি যানবাহনে কোনো অপরাধ সংঘটিত হয়, মাদকের অপরাধ যদি সংঘটিত হয়, মাদক বহন করে, তাহলে যানবাহন আটক করা যাবে। তাহলে কি করা যাবে? যানবাহন আটক করা যাবে। যে আপনি পুলিশের চাকরি করেন, মাদক দ্রব্য নিয়ে গেলেন, স্যার নামে গেছে, মাদক দ্রব্য গ্রেপ্তার হয়েছে, জব্দ হয়েছে, আপনাকে ধরে ফেলেছে, এখন ওই গাড়ু কি হবে? গাড়ু আটক হবে, পার পাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু যে ড্রাইভার তারই ড্রাইভার, তারই হেসারত আছে। বিস্তারিত বলি, তাহলে যদি কোনো সরকারি যানবাহনে কোনো মাদক দ্রব্য অপরাধ সংগঠন হয় তাহলে ওই যানবাহনও আটক করা যাবে, এবং মামলা তদন্তকারী অফিসার উক্ত যানবাহন নিয়ন্ত্রণ অফিসারের জিম্মায় দিয়ে দেবেন। মামলা যিনি তদন্ত করবেন, ওই তদন্তকারী অফিসার ওই যান নিয়ন্ত্রণকারী যে অফিসার ওই যানবাহন, সরকারি যানবাহন গাড়ি, সেই গাড়িটা দিয়ে দেবেন। দেওয়ার পরে কি করবেন? ওই তদন্তকারী কর্মকর্তা ওই বিষয়টা এজাহারে লিপিবদ্ধ করবেন। ওই তদন্তকারী কর্মকর্তা জিম্মায় দেওয়ার বিষয় এজাহারে লিপিবদ্ধ করবেন। বাংলা ২৬-৩ বলছে সরকারি যে গাড়ি আছে, ওই গাড়ি যদি কেউ বহন করে, সে যে র্যাঙ্কেরই হোক, এই গাড়ি সহ মাদক দ্রব্য অপরাধিত আটকে যাবে, তাহলে গাড়ু আটকে যাবে।
গাড়ি আটকে যাওয়ার পরে কি করবে, ওই তদন্তকারী কর্মকর্তা ওই যে গাড়ি যার নিয়ন্ত্রণে আসিল ওই গাড়ি তাদের নিয়ন্ত্রণে দিয়ে দেবে। কিন্তু ওই ওই গাড়ি এজাহারে এজাহারে ওই জিম্মা যার জিম্মায় দেশে ওই কথাটা এজাহারে উল্লেখ করা লাগবে। মামলা করার সময় এজাহারে উল্লেখ করতে হবে যে অমুক গাড়ি অমুকের কাছ থেকে পাওয়া গেছে সরকারি গাড়ি, কিন্তু গাড়ি অমুকের জিম্মায়। যেমন আমাদের যদি পুলিশের গাড়ি হয় তাহলে এর যানবাহন শাখা বা এমটি শাখায় জমা দিয়ে দেবে, তাই না? আর মৎস্য অফিসে যদি গাড়ি হয়, মৎস্য ড্রাইভারের কাজ করে থাকে উদাহরণস্বরূপ, তাহলে কি করবে, মৎস্যর যে অফিসার তাদের জিম্মায় ওই গাড়িটা দিয়ে দেবে। আর যার কাছে পাইছে তাকে তো আটক গ্রেপ্তার করা হবে, বিচার করা হবে। কিন্তু এই তদন্তকারী কর্মকর্তা এজাহারে যে গাড়িটা কার জিম্মায় দিয়ে দিয়েছে সেটা লিপিবদ্ধ করবেন, সেই বিষয়টা লিপিবদ্ধ করবেন। তাহলে 26-এ আরেকবার ছোট করে বলি, কোন কোন জিনিস বাজেয়াপ্ত হবে, কোন কোন জিনিস বাজেয়াপ্ত হয়। মাদকদ্রব্য অপরাধের সংগঠনের সাথে, মাদকের অপরাধ সংগঠনের সাথে যদি কোনো মাদকদ্রব্য, টাকা, দলিল, বস্তু, আধার, বক্স, মরল যা কিছু পাওয়া যায় সব বাজেয়াপ্ত করা যাবে। 2 নাম্বার হলো, যদি অবৈধ মাদকের সাথে কোনো বৈধ মাদক পাওয়া যায় তাহলে তাও বাজেয়াপ্ত করা হবে। 3 আছে, যদি যদি সরকারি কোনো যানবাহনে মাদকদ্রব্য অপরাধ সংগঠন করে ফেলে তাহলে ওই যানবাহন আটক করা যাবে। তদন্ত কর্মকর্তা নিয়ন্ত্রণকারী যানবাহন যে করেন তার নিকট জমা দেবেন। এবং এবং এজাহারে বিষয়টা উল্লেখ থাকবে, কোথায় উল্লেখ থাকবে, এজাহারে উল্লেখ থাকবে। কি বিষয় উল্লেখ থাকবে, সরকারি যানবাহন কার জিম্মায় দিয়ে দেওয়া হয়েছে এই বিষয়টা উল্লেখ থাকবে। সরকারি যানবাহনে যদি মাদক বহন করে তাহলে কি তাকে আটক করা যাবে? আইন ও বিধির আলোকে ব্যাখ্যা করে কখন আটক করা যাবে কখন যাবে না, আইন ও বিধির আলোতে ব্যাখ্যা করো। এরকম আসলে লিখবেন, এই দ্বারাই দেবেন 26 দ্বারায় যদি সে অনুমতি ছাড়া অসৎ উদ্দেশ্যে করে তাহলে আটক করা যাবে। 26-এর 3 মাদক সরকারি গাড়ি হোক আটক করা যাবে। আর যদি তিনি লাইসেন্স নিয়ে পাস পারমিট নিয়ে এই মাদক দ্রব্য পরিবহন, তারপরে সেবন, তারপরে চিকিৎসা করে বেড়ান, সেক্ষেত্রে কোনো অপরাধ হবে না। সেটা মাদক সেবনের ওখানেও বলতে পারেন। ব্যাপক প্রশ্ন, সামনের বার বড়জন রিভিশন দেবো ইনশাল্লাহ। তারপরে 27 আছে বাজেয়াপ্ত করার পদ্ধতি। বাজেয়াপ্ত কিভাবে করবেন, বাজেয়াপ্ত করার পদ্ধতি। 27-এর শিরোনাম হলো বাজেয়াপ্তকরণের পদ্ধতি। বাজেয়াপ্ত কিভাবে করবেন সেই বাজেয়াপ্তকরণের পদ্ধতি। বাজেয়াপ্ত মাদক দ্রব্য বাজেয়াপ্ত হবে তার পদ্ধতি বলছে। মাদক দ্রব্য মামলার অপরাধ চলাকালীন সময়, মাদক দ্রব্য মামলা অপরাধ চলাকালীন সময়, এই মাদকের মামলা কিন্তু আমরা 26 করে এলাইছে করা। মাদক দ্রব্য অপরাধের মামলা চলাকালীন সময় ম্যাজিস্ট্রেট যদি মনে করেন মাদক দ্রব্য বাজেয়াপ্ত করার প্রয়োজন, তাহলে মাদক দ্রব্য 27-এর একে বলছে, 87-এর একে বলছে মাদক দ্রব্যর অপরাধে, মাদক দ্রব্যর অপরাধে মামলা হয়েছে, মাদক দ্রব্যর অপরাধে যে মামলা হয় এই মামলা আদালতে চলাকালীন সময় রানিং থাকা অবস্থায় ম্যাজিস্ট্রেট যদি মনে করে, ম্যাজিস্ট্রেট যদি মনে করে এই মাদক দ্রব্য বস্তু দ্রব্য টাকা এগুলো বাজেয়াপ্ত করব, তাহলে তিনি বাজেয়াপ্ত করতে পারেন, অথবা অন্য কোনো ব্যক্তিদেরও এই বাজেয়াপ্ত করাতে পারেন। তাহলে কিরা কিরা বাজেয়াপ্ত করতে পারে, ম্যাজিস্ট্রেট করতে পারেন বা ম্যাজিস্ট্রেট অন্য কোনো ব্যক্তি দ্বারাও বাজেয়াপ্ত করতে পারেন। নির্ভের কোন ব্যক্তি মাদক দ্রব্য বাজেয়াপ্ত করতে পারেন, ম্যাজিস্ট্রেট করতে পারেন। ম্যাজিস্ট্রেট যদি অন্য ব্যক্তিকে নির্দেশ দেয় তিনি পারেন। ক খ ওয়াই কোনটাই না, তাহলে দেবেন ক খ ওয়াই। তাহলে মামলা কখন, মাদক দ্রব্যর অপরাধ মামলা চলাকালীন কি বাজেয়াপ্ত করা যায়, ম্যাজিস্ট্রেট করতে পারেন, বাজেয়াপ্ত করা যায়। মাদক দ্রব্য অপরাধের মামলা চলাকালীন সময় মাদককে বাজেয়াপ্ত করতে পারেন, ম্যাজিস্ট্রেট করতে পারেন। মামলা শেষ না হওয়া পর্যন্ত করা যাবে না। কোনটা বাজেয়াপ্ত করুন, মাদক দ্রব্য অন্যান্য কিছু নাম থাকবে, বলবেন না, করা যায়। মাদক দ্রব্য মামলা চলাকালীন সময়ও বাজেয়াপ্ত করা যায়, এটা করতে পারেন ম্যাজিস্ট্রেট, এটা করতে পারেন ম্যাজিস্ট্রেট। মাদক দ্রব্য বাজেয়াপ্ত করতে পারেন এবং তিনি অন্য কাউকে ক্ষমতা দিলে তিনি এই মাদক দ্রব্য বাজেয়াপ্ত করতে পারেন। এরপর আসতেছে 27-এর 2। 27-এর 2 কি বলছে, যার জিনিস বাজেয়াপ্ত হবে, এই মাদক দ্রব্য যে আমরা ধরছিলাম, ধরার সময় খেয়াল করছেন ওখানে কিন্তু বৈধ মাদকের সাথে অবৈধ মাদকও ছিল। মাদক ধরার পরে যার জিনিস বাজেয়াপ্ত করা হবে না, যার জিনিস বলতে কি মাদক দ্রব্য, টাকা পয়সা, দলিল, বস্তু, এই সবই তো মাদকের ভিতরেই পড়ে যাবে।
কারণ ওর সাথে অপরাধের সাথে জড়িত। এই জিনিস যখন বাজেয়াপ্ত করা হবে, এই যার জিনিস সংশ্লিষ্ট ব্যক্তি যার মালিকানা, তিনি যদি আপত্তি করেন যে জিনিসটা আমার, আমি অপরাধের সাথে জড়িত ছিলাম না, আমি এর অংশীদারিত্ব না, এরকম হতেই পারে যে আমার জিনিস রহিম নামক ব্যক্তি নিয়ে যা ওই মাদকের সাথে এই কার্যক্রম করেছে, আসলে আমার জানা ছিল না, অথবা রহিম করিম বা রিজাউল চুরি করে নিয়ে মাদকের কার্যক্রম করতেছে, এরকম সমস্যা হতে পারে না। তখন মাদক দ্রব্য যখন বাজেয়াপ্ত করতে গেছে, এই সংশ্লিষ্ট ব্যক্তি আপত্তি করছে, যদি আপত্তি করে বা যদি আপত্তি পাওয়া যায়, এই আপত্তি 15 দিনের মধ্যে আপত্তি করবেন, 15 দিনের মধ্যে আপত্তি উপস্থাপন করবেন যে আমার জিনিস। মনে রাখবেন, ওই ক্রোক ক্রোক যখন পড়ছিলাম, ক্রোক পড়ার সময় দেখবেন ক্রোকের 88 সম্ভবত 8 না 7 6 ছয় পড়ছিলাম, যদি কোনো ব্যক্তির মাদক বস্তু দ্রব্য যখন ক্রোক করে নিয়ে যায়, উক্ত বস্তু দ্রব্যের মধ্যে যদি অন্য কোনো ব্যক্তির সম্পত্তি থাকে, তাহলে সে কিন্তু আবেদন করে যে মহামান্য আদালত, ওর মধ্যে তো আমারও অংশ আছে, আপনি আমার বোনেরটা এই করলেন, বাজেয়াপ্ত করলেন, করছেন, সমস্যা নাই, কিন্তু বোনের অংশের সাথে তো আমারও অংশ আছে, কারণ বাপের অংশ। বোন অপরাধ করছে, লোন নেছে, তার জন্য বোনের সম্পত্তি আপনি করেন, আমারটা করতে পারেন না। ঠিক এরকম এই মাদক দ্রব্য যখন জিনিস বাজেয়াপ্ত করবে, ওইখানে যদি কারোর বৈধ জিনিসপত্র থাকে, অবশ্যই সে আপত্তি করবে। এই আপত্তি কবে করবে? 15 দিনের মধ্যে করবে। তাহলে 87 বলছে, মাদক দ্রব্যর অপরাধের মামলা চলাকালীন সময় ম্যাজিস্ট্রেট ওই মাদক দ্রব্য বাজেয়াপ্ত করে দিতে পারেন, যেসব মাদক দ্রব্য বস্তু দ্রব্য ধরছে বাজেয়াপ্ত করতে পারে। 2 কি বলছে? 87(2) বলছে, যাহার জিনিস বাজেয়াপ্ত করা হবে, সংশ্লিষ্ট ব্যক্তি যদি আপত্তি করে, তাহলে এই আপত্তি কত দিনের মধ্যে? 15 দিনের মধ্যে করবেন। এই আপত্তি কত দিনের মধ্যে করবেন? 15 দিনের মধ্যে করবেন। এই লোক এইগুলো কিন্তু কোনদিন আসবেন না, যদিও আসে বই সহকারে আসবে না, শুধু আমরা এমসিকিউর জন্য। আর এখান থেকে 10টা ধারা পড়বো, সব নিতে সাজেশন থাকবে, বহুত করে পড়বেন। এখান থেকে 1 থেকে 56 ধারা, 10টা ধারা পড়লেই আর আমি মনে করি লাগে না, এরপরে বাজি যেগুলো আবাদে দায়বার আমার ইনশাল্লাহ। এরপর আছে 28 হচ্ছে গ্রেপ্তার, 28 হচ্ছে কি, বাজেয়াপ্ত এবং আটককৃত মাদকদ্রব্য নিষ্পত্তি এবং বিশেষ বিধি ব্যবস্থা হলে মানে বইয়ের শিরোনাম, বাজেয়াপ্ত এবং আটককৃত মাদকদ্রব্য ও দ্রব্যাদি নিষ্পত্তি করা এবং কি লাগছে, বিলি বন্দোস। আর এখানে আপনি আপনার মতো করে পড়ে নেবেন, এখানে আপনি আপনার মতো করে পড়ে নেবেন নিষ্পত্তির বিধান বা বিলি বন্দোসের বিধান। নিষ্পত্তি, এত সময় মামলার যাই মাদক দ্রব্যর যাই কিছু হোক, সব কিছুর তো নিষ্পত্তির বিধান আছে। তাহলে এর নিষ্পত্তির বিধান কি? নিষ্পত্তির বিধান, মাদক দ্রব্যের নিষ্পত্তির বিধান, মহাপরিচালকের অধীনস্থ কোনো কর্মচারী, মাদক দ্রব্য নিয়ন্ত্রণের মহাপরিচালকের অধীনস্থ কোনো কর্মচারী যদি মাদক দ্রব্য আটক করেন, জব্দ করেন বা হেফাজতে নেন, তাহলে মহাপরিচালকের নির্দেশে তা ধ্বংস বা বাজেয়াপ্ত করা যাবে। খালি মহাপরিচালক, মাদক দ্রব্যের যে মহাপরিচালক, এর অধীনস্থ কোনো কর্মচারী কিন্তু মাদক দ্রব্য গ্রেপ্তার, তল্লাশি করছিল, মনে আছে আপনাদের? মাদক দ্রব্য উদ্ধার করছিল, আমরা পূর্বে ধারা পড়ছিলাম, মহাপরিচালক করতে পারে, তার অধীনস্থরাও এই মাদক দ্রব্য আটক আটক করতে পারে, জব্দ করতে পারে, ব্যক্তিকে গ্রেপ্তারও করতে পারে। এগুলো কিন্তু আমরা পড়ছি পূর্বের ধারা। এখন এই 88 বলছে, মহাপরিচালকের অধিদপ্তরের অধীনস্থ কর্মচারী যদি মাদক দ্রব্য আটক করেন, জব্দ করেন বা হেফাজতে নেন, তাহলে এই মাদক দ্রব্য কি হবে? এত সময় তো ম্যাজিস্ট্রেট ধ্বংস করে দেবে, তাহলে মহাপরিচালকের নির্দেশে উক্ত মাদক বাজেয়াপ্ত বা ধ্বংস করা যাবে। খেয়াল করেন, তাহলে আমরা 87 পড়ছি, কিটা মাদক দ্রব্য ধ্বংস করছে? ম্যাজিস্ট্রেট করছে, ম্যাজিস্ট্রেট নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ব্যক্তিও করছে। এরপরে যদি কোনো ব্যক্তি আপত্তি করছে, 15 কার্য দিবসের ভিতরে আপত্তি করলে তারও বিলি ব্যবস্থা আছে। কিন্তু 88 বলছে, মহাপরিচালক, এটা মাদক দ্রব্যের মহাপরিচালকের অধীনস্থ কর্মচারী যদি মাদক দ্রব্য গ্রেপ্তার করে, আটক করে বা জব্দ করে, উক্ত মাদক দ্রব্য বস্তু, টাকা পয়সা বা ওর সাথে যে দলিল বস্তু, বক্স, মরগ, এইগুলো উন্ডা বাজেয়াপ্ত বা ধ্বংস করতে পারবে মহাপরিচালক। এই মহাপরিচালক ধ্বংস বা বাজেয়াপ্ত করতে পারবে।
অন্যান্য কোনো অফিসার যদি কোনো মাদক দ্রব্য আটক করে, অন্যান্য খেয়াল করবেন, অন্যান্য বলতে বোঝাচ্ছে এই মাদক দ্রব্য কয় ধরনের লোক করতে পারে আটক, গ্রেপ্তার, আটক করতে পারে, জব্দ করতে পারে, মহাপরিচালক পারে, মহাপরিচালকের অধীনস্থ যার ক্ষমতা দেয়, গেজেট আকারে প্রকাশ করে উনি পারে। এরপরে পুলিশের সাব ইন্সপেক্টর থেকে তদন্ত পারে, পুলিশের সাব ইন্সপেক্টর থেকে তদন্ত পারে, বিডিআর পারে, বিডিআর বা বিজিপি কয়, ভুল করছি, বিজেপির ল্যান্স নায়ক পারে, গার্ডের পেটি অফিসার পারে, কোর্ট গাছের পেটি অফিসার থেকে তদুর্ধ, আর কাস্টমের পরিদর্শক থেকে তদুর্ধ, কাস্টমের পরিদর্শক থেকে তদুর্ধ। তাহলে কয়জন? পুলিশ না, প্রথম হচ্ছে মহাপরিচালক, ওইটা হয় পরিচালক তার অধীনস্থ, 2 নম্বর পুলিশ, 3 নম্বর বিজেপি, 4 নম্বর হচ্ছে কোস্টগার্ড, কোস্টগার্ড, আর 5 জন, 5 শ্রেণীর লোক এই মাদক দ্রব্য গ্রেপ্তার করছে। মাদক দ্রব্য লোকজন করে, মহাপরিচালকের অধীনস্থ করে, তাদের পরিচালক এই মাদক দ্রব্যর বস্তু দ্রব্য বাজেয়াপ্ত বা ধ্বংস করে দিতে পারে। আর 2 কি বলছে? 88-2, 88-2 বলছে অন্যান্য কোনো অফিসার, অন্যান্য কোনো অফিসার, পুলিশের অফিসার থেকে তদুর্ধ, বিজিবি ল্যান্স নাকে থেকে তদুর্ধ, তারপরে আছে কাস্টমের পরিদর্শক থেকে তদুর্ধ, এরপরে হচ্ছে এই কোস্টগার্ডের, কোস্টগার্ডের পিডিও থেকে তদুর্ধ, তদুর্ধ মাদক দ্রব্য আটক করে, জব্দ করে বা হেফাজতে দেয়, তাহলে ম্যাজিস্ট্রেট নির্দেশে ধ্বংস বা বাজেয়াপ্ত হবে। এই 4 জন লোকের যদি, এই 4 শ্রেণীর লোক, ওই মহাপরিচালকের মাদক দ্রব্যের লোক ব্যতীত যে 4 শ্রেণীর বাহিনীর লোকের সাথে কাস্টমের লোক আছে, আর 3 বাহিনী আর 1 কাস্টম, মনে রাখবেন 3 বাহিনী আর 1 কাস্টম, এরা যদি মাদক দ্রব্য গ্রেপ্তার করে বা আটক করে বা করে, গ্রেপ্তার হয় না, মানে কথা মিসিং হয়, আটক করে বা জব্দ করে, তাহলে এই মাদক দ্রব্য ধ্বংস বা বাজেয়াপ্ত করবে ম্যাজিস্ট্রেট করবে। আর মহাপরিচালক যদি তার অধীনস্থ কর্মচারী যদি মাদক দ্রব্য আটক করে বা হেফাজতে নেয়, তাহলে মহাপরিচালক ওইটা বাজেয়াপ্ত বা ধ্বংস করবে। তাহলে মাদক নির্মের কোন ব্যক্তি মাদক দ্রব্য বাজেয়াপ্ত বা ধ্বংস করতে পারেন? মহাপরিচালক, ম্যাজিস্ট্রেট, ক খ ভাই কোনটি না, উবাই। নির্ভর কোন কোন ব্যক্তি মাদক দ্রব্য, কোন কোন ব্যক্তি মাদক দ্রব্য আটক করার পরে, আটক করার পরে ধরেন এরকম আসতে পারে, পুলিশের এসআই, এসআই, বিজেপির পরিদর্শক, বিডিআরের কোন বস্তু দ্রব্য আটক করে, তাহলে নির্মের কোন ব্যক্তি বাজেয়াপ্ত করবেন? মহাপরিচালক, স্টেট করবে। মহাপরিচালকের অধীনস্থ কোনো কর্মচারী বা তার নিকট থেকে ক্ষতিপ্রাপ্ত ব্যক্তি যদি মাদক দ্রব্য বা জব্দ করে, তাহলে মহাপরিচালক উক্ত বিষয় বাজেয়াপ্ত করে দিতে পারে। তাহলে 2 জন লোক বাজেয়াপ্ত করতে পারে, 5 জন লোক আটক বা জব্দ করতে পারে, 5 শ্রেণীর লোক আটক বা জব্দ করবে, 2 শ্রেণীর লোক এই মাদক দ্রব্য বাজেয়াপ্ত বা ধ্বংস করতে পারবে। 88 এতটুকুই। আবার ছোট করে সুন্দর করে বলি, লিখে নেবেন এইভাবে। 88 চালক আর কর্মচারী মাদক দ্রব্য আটক করে, সেই ক্ষেত্রে মহাপরিচালক উক্ত মাদক দ্রব্য বাজেয়াপ্ত বা ধ্বংস করে দেবেন। আর 2 কি বলছে? এসআই, বিজিবির ল্যান্স নায়ক, কাস্টমের পরিদর্শক, আর এই অফিসার মাদক দ্রব্য আটক বা জব্দ করে, তাহলে ম্যাজিস্ট্রেট উক্ত মাদক দ্রব্য বাজেয়াপ্ত বা ধ্বংস করবে। এরপরে আসেন 29, আরো সুন্দর কথা আছে। ধারা 29 মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 সালের 63 নম্বর আইনের, এখন বলবো 29 দ্বারা শিরোনাম আছে কোনো ব্যক্তি বা বস্তুকে গ্রেপ্তার বা আটক হলে তখনকার পদ্ধতি, গ্রেপ্তার ব্যক্তি বা আটক মালামাল সম্পর্কে, গ্রেপ্তার ব্যক্তি ও আটককৃত মালামাল সম্পর্কে বিলিবন্দোষ, গ্রেপ্তারকৃত ব্যক্তি এবং আটককৃত মালামাল সম্পর্কে বিলিবন্দোষ। এর ধারা 29। এখন 29-এর আলোচনা 1, 2, 3 করে আছে, এগুলো কিন্তু এরা মুখস্থ করা লাগবে না, খালি শুনে আপনি কাজ হলে শোনার আর সূচি দিয়ে এটা মুখস্থ করবেন, সাজেশন দিয়ে দেবো, ভয় নাই, সহজ আছে, সহজ। যদি কেউ বলে সব পড়তে হবে, ভূগোল বোঝায়, সব কিন্তু আসে না, ফাও কথা গলাও আছে,
আপনি 20-25 বছরের প্রশ্ন খুঁজে দেখুন, ওই কয়টা দাঁড়াতে স্যার আর আসে না, যার জিপি র্যাঙ্ক আছে সে এমনি হয়ে যাবে, খালি একটু লাগিয়ে থাকা আর একটু মেহনত করা, আপনার জানা থাকলে অটোমেটিক হবে, পরীক্ষার 2-3 দিন আগে আর পড়বেন না। তাহলে কোনো ব্যক্তি গ্রেপ্তার বা আটকের তখনকার পদ্ধতি কি? এক, পুলিশ অফিসার ব্যতীত, পুলিশ অফিসার ব্যতীত মহাপরিচালকের নিকট ক্ষমতাপ্রাপ্ত কোনো অফিসার অফিসার কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করলে বা আটক করলে বা কোনো বস্তু জব্দ করলে বিলম্ব না করিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট নিয়ে যাবেন। তাহলে কি বলছে? পুলিশ অফিসার ব্যতীত, পুলিশ পুলিশ তো আমরা থানায় নিয়েই যাই, এটা তো চিরাচরিত নিয়ম। তাহলে পুলিশ বাদে, যেমন 9 ধারা 9 ধারার শিরোনামটা কি একটু বলতেছি আপনাদের স্মরণের জন্য। 9 ধারা বলতেছি অ্যালকোহল উৎপাদন ব্যতীত, অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদক দ্রব্য সম্পর্কে বিধিনিষেধ, মানে অ্যালকোহল বাদে। এইখানে বলছে 29-এ বলছে পুলিশ অফিসার ব্যতীত, পুলিশ অফিসার ব্যতীত মহাপরিচালকের নিকট থেকে ক্ষমতা প্রাপ্ত। তাহলে মহাপরিচালকের নিকট থেকে যারা ক্ষমতা পায় সেই সমস্ত অফিসার কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করলে, কোনো মাদক দ্রব্য আটক করলে তারা কোথায় নিয়ে যাবে, তাদের কাজ কি? মনে রাখবেন, পুলিশের যত শাখায় হয়েছে, তারপরে যে এই কাস্ট, তারপরে আছে যে এই কোস্টগার্ড, বিজিআর, মানে বিডিআর, যেই যাই কিছু ধরে ফেলুক আর যতই বিশেষায়িত ইউনিট হোক, ঘুরিয়ে ফিরে মামলা মোকদ্দমা কিন্তু সব থানার থেকেই পরিচালিত হয়, থানা কেন্দ্রিকই কার্যক্রম হয়। এখন পর্যন্ত আইন এরকমই আছে। তাই বলতেছে যদি পুলিশ অফিসার ব্যতীত, তাহলে পুলিশ অফিসার ব্যতীত কি আছে? মহাপরিচালক বা তার নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত, বিডিআর করলো, কোস্টগার্ড করলো, পেটি অফিসার করলো, করার পরে ওই মালামাল ধরলো, ধরার পরে উনি কি করবে? ওই মালামাল ধরছে, ব্যক্তি বস্তুকে গ্রেপ্তার করে ফেলাইছে, কি? উনি তো আর ওইটা নিয়ে বাড়ি বসে থাকবে না, ওনার ক্যান্টনমেন্টে ওনার বিডিআর সেক্টর আটকানোর সুযোগ নাই। তো উনি কি করবে? নিকটস্থ থানা বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট নিয়ে হাজির করবেন, যে এই যে আমরা মাদক ধরছি, এই যে ব্যক্তি ধরছি, এই মাদকের এই বস্তু দ্রব্য উদ্ধার করছি, এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট নিয়ে গেল। তখনকার কার্যক্রম মামলা মোকদ্দমার যে বিধিবিধান সেইভাবে পরিচালিত হবে। তাহলে কি হচ্ছে? পুলিশ অফিসার ব্যতীত, এই জন্য পুলিশ অফিসার ব্যতীত হয়েছে, কারণ কি? পুলিশ তো স্বাভাবিক কার্যক্রমে যাই কিছু ধরে, পরোয়ানামূলে গ্রেপ্তার করুক, কোনো বস্তু দ্রব্য যাই কিছু করুক, সরাসরি দেখুন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট নিয়ে যায়। শুধু পরোয়ানামূলে যাকে গ্রেপ্তার করা হয়, পরোয়ানামূলে যে যদি কোনো গ্রেপ্তার করে, সেই ক্ষেত্রে পুলিশ সরাসরি আদালতে নিয়ে যাওয়ার বিধান আছে। এছাড়া পুলিশের যতই কার্যক্রম করুক, সেই জন্য বলছে পুলিশ অফিসার ব্যতীত অন্যান্য ব্যক্তি, মহাপরিচালকের নিকট থেকে ক্ষমতা যারা পাবে, তারা যদি কোনো ব্যক্তি মাদকদ্রব্য অপরাধের সাথে জড়িত কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে, কোনো বস্তু মাদকের কোনো বস্তু দ্রব্য দলিল টাকা পয়সা জব্দ করে, তাহলে তারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট নিয়ে আসবে। এমসিকিউ: যদি বিডিআর এর ল্যান্স নায়ক, কোস্টগার্ডের পেটি অফিসার মাদক দ্রব্যের কোনো বস্তু দ্রব্য আটক করলো, তিনি কোথায় নিয়ে যাবেন? বিডিআর সদর দপ্তরে, নৌবাহিনীর এরিয়া অফিসারের নিকট, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট, আদালতে। অবশ্যই আপনি দেখবেন বড় বড় অফিসারের নাম দিয়ে ভয় পাওয়ার কিছু নাই, আইন তো আইনই, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট নিয়ে যাবেন। এতটুকু এমসিকিউ। এরপরে কি বলছে 29-এর 2, যে ব্যক্তিকে আটক করা হয়েছে বা জব্দকৃত মালামাল থানায় জমা দিতে হবে। তাহলে কি, যে ব্যক্তিকে আটক করছেন বা জব্দ করছেন যে মালামাল, তা থানায় জমা দেবেন, তখন উক্ত অফিসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এখন আর আপনার কাজ শেষ, ওই মহাপরিচালকের লোকজনের কাজ শেষ, বিডিআর এর অফিসারের কাজ শেষ, কোস্টগার্ডের পেটি অফিসারের কাজ শেষ, কাস্টমের পরিদর্শকের কাজ শেষ। ওনারা যখন থানায় কোনো ব্যক্তিকে নিয়ে আসবে বা কোনো বস্তু দ্রব্য উদ্ধার করে জব্দ করে নিয়ে আসবে, তখন থানায় জমা দিলে তখনকার অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ অফিসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। যদি মাদক দ্রব্যের পরিমাণ বেশি হয়, এখন বলছে যদি মাদক দ্রব্যের পরিমাণ বেশি হয়, অতি মূল্যবান হয়, সংরক্ষণ করা অসুবিধাজনক হয়, ঝুঁকিপূর্ণ হয়, তাহলে তদন্তকারী অফিসার নমুনা সংগ্রহ করে ম্যাজিস্ট্রেটের অনুমতি নেওয়া, ধ্বংস বা বাজেয়াপ্ত করবেন। এই যে মাদক দ্রব্য নিয়ে আসছে বিডিআর এর লোকজন, কাস্টমের লোকজন, যে 4 শ্রেণীর লোকজন নিয়ে আসছে পুলিশের থানায়, কিন্তু এই মাদক দ্রব্যের পরিমাণ এতই পরিমাণ বেশি, যেগুলো বহন করা যাচ্ছে না। এগুলো বহন করে অনেক কিছু লাগবে, ট্রাক 10-12টা লাগবে। এত কিসের দরকার? বা এটাই লাগুক বা এটা পিক আপ লাগুক,
তা ঠিক আছে, অত লাগবে না, কারণ এই মাদক দ্রব্য আমরা চাষ করবো না, সরকার বিক্রিও করবে না, কেজির দামে বেশি বিক্রি করবে, সরকারের এরকম পরিকল্পনা নাই। তাহলে মাদক দ্রব্যের পরিমাণ যদি বেশি হয়, অতি মূল্যবান হয়, যেমন এই যে আছে মনে হয় অধিক মূল্যবান, না আমার কব না, এটার নাম কি কয়, যাক আছে, দামি দামি মাদক দ্রব্য আছে, খাই না জানি না, অতি মূল্যবান হয়, সংরক্ষণ করা অসুবিধাজনক হয়। অনেক সময় মাদক দ্রব্য রাখলে বন্ধ হয়, বা তার ক্রিয়া অনেক লোকের ক্ষতিগ্রস্ত হতে পারে, এই সংরক্ষণ করাও অসুবিধাজনক হয় এবং ঝুঁকিপূর্ণ হয়। তাহলে মাদক দ্রব্য কি করে, এই কত করে অফিসার সংগ্রহ করবে, নমুনা সংগ্রহ করে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে ওই মাদক দ্রব্য ধ্বংস বাজেয়াপ্ত করবে। এই যে অল্প একটু নমুনা সংগ্রহ করলো, তার মানে কি, এই মাদকের পরিমাণ লিখে রাখলো আর নমুনা সংগ্রহ করে রাখলো, এই নমুনা পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেলো এই মাদকটা আসলে সঠিক আছে, তার ওই যতটুকু মাদক ছিল, 1 মনোকার 1.5 মনোকার 1 টন, তাহলে সবগুলো মাদক হিসেবে গণ্য হবে, ওই মাদক হিসেবে গণ্য হবে, তার বিচার করতে সুবিধা বা কোনো দরকার হবে না। তাই কি বলছে, কোনো ব্যক্তিকে আটক করা হয়েছে বা কোনো বস্তু যখন হেফাজতে নেওয়া হয়, তখন কি বলে, তখন এই অফিসার গুলো থানায় নেওয়ার পরে থানার অফিসারের নিকট জমা দেওয়ার পরে এর পরবর্তী কাজ হলে থানার অফিসার ইনচার্জ বা পুলিশের পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে, কিভাবে মামলা দেবে, কি কি করবে, সমস্ত কার্যক্রম পুলিশ করবে। কিন্তু এই যে মাদকের যে দ্রব্য বস্তু টাকা পয়সা যে ধরে নিয়ে আসছে, এর পরিমাণ অধিক, মাদকের পরিমাণ অধিক, অতি মূল্যবান বলতে মাদক দ্রব্যের সাথে তো টাকাও আছে, পড়ছি না, মাদকের সাথে টাকাও আছে, কারণ ওর সাথে ছিল টাকা, তা সংরক্ষণ করা অসুবিধাজনক, ঝুঁকিপূর্ণ হয়। তখন এই মাদক দ্রব্য তদন্তকারী অফিসার, এই মামলার তদন্তকারী অফিসার তার নমুনা সংগ্রহ করবেন। খালি মাদকের নমুনা কে সংগ্রহ করবেন, তদন্তকারী অফিসার সংগ্রহ করবেন। কি কারণে সংগ্রহ করবেন, যদি অধিক পরিমাণে হয়, রাখা অধিক পরিমাণে হয় এবং সংরক্ষণ করা ঝুঁকিপূর্ণ হয়, তাহলে নমুনা সংগ্রহ করবেন, ম্যাজিস্ট্রেটের নিকট থেকে নির্দেশে তা বাজেয়াপ্ত এবং ধ্বংস করে দেবেন। এরপর আসেন 29-3 কি বলছে, আটককৃত অফিসার যে সকল বস্তু আটক করবেন, আটককৃত অফিসার যে সকল বস্তু আটক করবেন, তিনি যদি মনে করেন মাদক দ্রব্য পরিবহন করা, তাহলে আটককৃত অফিসার মানে কি, এই যে 5 শ্রেণীর লোক মাদক দ্রব্য আটক করতে পারে, এই আটক করে ফেলেছে অফিসার, যে অফিসার ক্ষমতাবান সেই অফিসার মাদক দ্রব্য আটক করে ফেলেছে। কিন্তু এই মাদক দ্রব্য আটক করার পরিমাণ পরে দেখছে প্রচুর পরিমাণ মাদক, মানে মাদকের পরিমাণ অনেক বেশি, অতি মূল্যবান, সংরক্ষণ করা যাচ্ছে না, মাদকের কি বলছে, আটক যদি মাদক দ্রব্য পরিবহন করা অসম্ভব হয়, মাদক দ্রব্য এত পরিমাণ যা পরিবহন করা অসম্ভব আছে, তাৎক্ষণিক বাজেয়াপ্ত বা ধ্বংস করা প্রয়োজন। এই মাদক দ্রব্য যদি নগদে ধ্বংস না করে, যে অফিসার এই মাদক দ্রব্য আটক করছে বা জব্দ করছে, এই 29-3 বলছে, যে অফিসার, এখন কিন্তু অফিসারের কাছে চলে আসে, সাব ইন্সপেক্টর, ল্যান্স নায়ক, তারপরে বিজিআর এর বিডি, কোস্টগার্ডের পেটি অফিসার, আর হচ্ছে কাস্টডি দর্শক, এত পরিমাণ মাদক ধরে ফেলায় যা পরিবহন করা অসম্ভব। তৎক্ষণাৎ এরা কি কাজ করবে, এই তৎক্ষণাৎ বাজেয়াপ্ত বা ধ্বংস করার প্রয়োজন হলে দেখা যাচ্ছে এই মাদক দ্রব্য ওই সাহেবকে জানানো বা এত সময় রাখা ঝুঁকিপূর্ণ, তৎক্ষণাৎ এরা কি করছে, নমুনা সংগ্রহ করছে, যে ব্যক্তি এই মাদক দ্রব্য ধরছে, এই ধরার পরে ওর নমুনা সংগ্রহ করছে, 100 বোতল 500 বোতল ধরছে, এ তো আর বহন করা যাচ্ছে না, 1 বোতল হয়ে যাচ্ছে, আর বাকি বোতল কি করবে, বাকি বোতল ধ্বংস বা বাধ্য করবে। তাহলে দেখেন, যারা মাদক দ্রব্য আটক করে, এসআই থেকে তদুর্ধ, তারপরে ল্যান্স নায়ক থেকে তদুর্ধ, কাস্টমের পরিদর্শক, তারপরে কোস্টগার্ডের পেড অফিসার, এরা কখন ধ্বংস বা বাজেয়াপ্ত করতে পারবে, যদি মাদকের পরিবহন করা অসম্ভব ব্যাপারে, এত পরিমাণ মাদক ধরছে, পরিবহন করে এগুলো আছে কি, ক্ষেত্রে আটক গ্রেপ্তার করা ব্যক্তি বাকি মাদক বাজেয়াপ্ত করেন। এরপরে 29-1 কোন বস্তু গ্রেপ্তার করা যাবে, 29 বলছে, পুলিশ অফিসার ব্যতীত অন্য কোনো ব্যক্তি যদি মাদক দ্রব্য কোনো বস্তু দ্রব্য আটক বা গ্রেপ্তার করে, কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে, কোনো মাদকের বস্তু দ্রব্য যদি জব্দ করে, তারা কি করবে,
জব্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট নিয়ে আসবেন। তাহলে 29-এর বলছে যে কোন ব্যক্তি এই মাদক দ্রব্য পুলিশ অফিসার বাদে যদি করে তাহলে তারা কোথায় নিয়ে যাবে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট নিয়ে যাবে। যেমন আরেকটা উদাহরণ দেই, দণ্ডবিধি সিআরপিসি বেসরকারি লোক কর্তৃক গ্রেপ্তার, বেসরকারি লোক কর্তৃক গ্রেপ্তার করলে কি করে? গ্রেপ্তার করলে কি করে? পুলিশের কাছে নিয়ে আসে না? পুলিশের কাছে যায় অথবা নিকটস্থ থানায় নিয়ে যায়। ঠিক এরকম মাদক দ্রব্য আপনি জব্দ করছেন, আপনার ক্ষমতা ছিল, আইন ছিল, বা কোনো ব্যক্তির গ্রেপ্তার করে ফেলাইছেন, তাহলে আপনি নিকটস্থ পুলিশের কাছে নিয়ে আসবেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদের বলছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট নিয়ে আসবেন। 2 কি বলছে? কোন ব্যক্তিকে আটক বা হেফাজতে যখন আপনি হেফাজত হয়েছে জব্দকৃত মালামাল, কোন ব্যক্তিকে আপনি আটক করছেন বা জব্দকৃত মালামাল থানায় নিয়ে আসলেন, পরবর্তী থানার অফিসার পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে। এলো 29-এর 2। তিনি হচ্ছে কি? তিনি হচ্ছে লেগে আটককৃত মালামাল, যে সমস্ত ব্যক্তি আটক করছে তারাও ধ্বংস বা বাজেয়াপ্ত করতে পারে, তার একটা নমুনা সংগ্রহ করবে। কারণ ধ্বংস বা বাজেয়াপ্ত করবে কি কারণে? ওইটা পরিবহন করা অনেক কষ্ট এবং সময় সাধ্য, বা পরিবহন করা অনেক ব্যয়বহুল, প্রচুর পরিমাণ দরকার, তার নমুনা সংগ্রহ করে বাকি সব ধ্বংস বা নষ্ট করে ফেলো, তাহলে মিটে গেছে। তাহলে করার ক্ষমতা নিষেধাজ্ঞাগুলো আছে। এরপরে 30 মহাপরিচালক তদন্তের ক্ষমতা, মহাপরিচালক কর্তৃক তদন্ত করে কিন্তু পুলিশ করবে। তাহলে কিভাবে মহাপরিচালক তদন্ত করবে? মহাপরিচালকের ব্যাপারে মহাপরিচালক তদন্ত করে, এই তদন্তের ব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তা যে ক্ষমতা করতে পারে ঠিক মাদক দ্রব্য মহাপরিচালক সেম ক্ষমতা পাবে। এটা দেখবেন আমরা সিআরপিসি পড়ে আসছিলাম সবাই, সিআরপিসি যেমন মাদক দ্রব্য ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্ষমতা প্রয়োগ করে, ঠিক এই তার মহাপরিচালক যখন এই মাদক দ্রব্যের বিষয়ে তদন্ত করবে, তদন্তের ব্যাপারে ক্ষমতাবান হবে, তখন এই মাদক দ্রব্যের ব্যাপারে যখন এই মহাপরিচালক ক্ষমতা হবে, তিনি বিশাল ক্ষমতা দেখাবেন না, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যে ক্ষমতা প্রয়োগ করতে পারে সেই ক্ষমতায় উনি প্রয়োগ করবেন। তাহলে থানা ভারপ্রাপ্ত কিরকম ক্ষমতা করতে পারে এটা কিন্তু আমার আপনার সবারই জানা। ঠিক এই মহাপরিচালক এরকম ক্ষমতায় প্রয়োগ করতে পারবেন, এসব দ্বারা জীবনও আসবেন না, এমসিকিউ আসবে না। মহাপরিচালক তদন্তের ব্যাপারে কোন অফিসারের ক্ষমতা প্রয়োগ করতে পারে? আইজি, ডিআইজি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ক্ষমতা বা সবগুলোই। তখন আমার আপনার মনে হবে যে কি মহাপরিচালক তো বড় পদ, তাহলে আইজি করা থাকবে না, তারা আইজি মারবে, ডিআইজি মারবে, কিন্তু ওনার ক্ষমতা হলো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার যেমন তদন্তের ক্ষমতা, ঠিক মহাপরিচালকের ক্ষমতাও একই ক্ষমতা প্রয়োগ করতে পারবে। মিটে গেল। এমসিকিউ এরকম। এই জন্য আমরা বইয়ের আলোচনা করি, হেনতে যে প্রশ্ন আসবে না আমি জানি আপনিও জানেন, কিন্তু আলোচনা করলে যে এমসিকিউ বাড়া গেল। এমসিকিউ বই কোনদিন পড়া লাগে না, এমসিকিউ বই পড়া লাগে না, আপনারা আমার এমসিকিউর উত্তর দেবেন আর এই মূল এই আমার এই ক্লাসগুলো রেকর্ডিং শুনবেন, অটোমেটিক পারে যাবেন। এই ক্লাস মেলাতে সময় চলে গেছে। তারপরে 30-এর 2 কি বলছে? 30-এর 2 বলছে হচ্ছে লোকে মহাপরিচালকের নিকট থেকে ক্ষমতা প্রাপ্ত বা সরকারের নিকট থেকে ক্ষমতা প্রাপ্ত বা গেজেট দ্বারা প্রকাশ পূর্বক যদি কোনো ব্যক্তি ক্ষমতা পান, তাহলে তিনিও কি করবেন? তদন্তের ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মতোই ক্ষমতা প্রয়োগ করবেন। তাহলে মহাপরিচালকের অধীনস্থ কোনো অফিসার, মহাপরিচালকের নিচের অফিসার আছে না, তারা যদি ওই মহাপরিচালকের ক্ষমতা পান, সরকার যদি ক্ষমতা দেয় বা কোনো গেজেট প্রকাশের মাধ্যমে যদি তাদের নিকট ক্ষমতা দেয়, তারা ওই তদন্ত করবেন। এই ক্ষমতাটা হবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মতোই। মনে করছিলাম যে 32 পর্যন্ত পড়াবো, তো হলো না।